প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে টপিকটা পড়ব এই টপিকটা খুব ভালোভাবে শিখতে হবে, কারণ রোটেশনাল মোশন বা কৌণিক গতির যে অংশটা নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারের কৌণিক গতির যে অংশ, সেই অংশটা পড়তে গেলে এই কৌণিক বেগ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আমরা জানি বেগ কি, বেগ হচ্ছে সময়ের সাথে সাথে সরণের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের হারটা হচ্ছে বেগ, যেটাকে আমরা ভি হিসাবে চিনে আসছি যে ভি সমান এস বাই টি, সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হার, বা এটাকে ডেল এস বাই ডেল টি লেখা যায়। এবং এই বেগটাকে, এই ভিটাকে আমরা কিন্তু সবসময় বলে আসছি বেগ, কিন্তু আসলে কিন্তু এটা শুধু বেগ না, এটা কিন্তু আসলে এটাকে বলা হয় রৈখিক বেগ। কিন্তু আমরা এটাকে শুধু বেগ কেন বলছি? কারণ হচ্ছে ওখানে একটাই বেগ নিয়ে কথা হচ্ছিল, তাই আমরা শুধু বেগ বলছি। কিন্তু এটা আসলে রৈখিক বেগ, আর এইটা কিন্তু শুধু সরণ না, এটা হচ্ছে রৈখিক সরণ। কিন্তু আমরা এই রৈখিক শব্দটা ইউজ করিনি। কেন করিনি? কারণ একটা বস্তু যখন সোজা যেতে থাকে তখন ওই বস্তুর শুধুমাত্র রৈখিক সরণই হয়, শুধুমাত্র তার রৈখিক বেগটাই থাকে। একটা বস্তু এ থেকে বিতে গেল, এখান থেকে এইটুকু হচ্ছে ডেল এস এবং সময় লাগলো ডেল টি, তাহলে ডেল্টা টি সময়ে ডেল্টা এস দূরত্ব অতিক্রম করলো, তাহলে বেগ হচ্ছে ডেল্টা এস বাই ডেল্টা টি। এখানে বস্তু যে দূরত্বটা অতিক্রম করলো বা যে সরণটা হলো সেটা হচ্ছে লিনিয়ার বা রৈখিক। এই জন্যে একটাই যেহেতু সরণ এখানে আছে, এই লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ছাড়া, রৈখিক সরণ ছাড়া বা রৈখিক বেগ ছাড়া এখানে আর কোনো বেগ বা সরণ নাই, এই জন্যে এটাকে শুধু সরণ বা বেগ বলা হতো। কিন্তু একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকবে বা উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে, তখন সেই বস্তুর বেগও থাকবে, রৈখিক বেগও থাকবে, আবার কৌণিক বেগও থাকবে। ব্যাপারটা একটু ক্লিয়ার করি। দেখো, মনে করো এটা একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে আর, এই বিন্দুর নাম আমি দিলাম এ বিন্দু। এখন মনে করো একটি বস্তুকণা বৃত্তাকার পথের ওপর এ থেকে বিতে গেল। মনে করো এ থেকে যে বস্তুটা এখানে আসলো, এটাও কিন্তু আর, এ থেকে বিতে গেল। এখন দেখো, এ থেকে বিতে যাওয়া মানে হচ্ছে, এই দেখো এ বি যে একটা বৃত্তচাপ, এ বি যে একটা বৃত্তচাপ, এইটাকে যদি আমরা এস দিয়ে প্রকাশ করি, যে বৃত্তচাপের যে দৈর্ঘ্যটা, এ থেকে বিতে গেলাম, এই বৃত্ত এ বি হচ্ছে একটা বৃত্তচাপ, এটাকে আমি এস বললাম, এই এসটা হচ্ছে রৈখিক সরণ। কিন্তু বস্তুটা যে এ থেকে বিতে গেছে, আমি তো বলতে পারতাম যে বস্তুটা এ থেকে বিতে যাওয়ার কারণে এই যে থিটা কোণে ঘুরে গেছে, বলতে পারতাম না? থিটা কোণে ঘুরে গেছে বস্তুটা। তাহলে এটাকে যদি ও বিন্দু বলি, তাহলে দেখো এ ও বি কোণ, এটা কিন্তু থিটা, এটাকে আমি বলতে পারি কৌণিক সরণ। তাহলে বৃত্তাকার পথের উপর একটা বস্তু এ থেকে বিতে গেল, এইটা হচ্ছে বস্তুর রৈখিক দূরত্ব, এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য। তুমি একটা ফিতা দিয়ে যদি এ থেকে বি পর্যন্ত মেপে নাও মিটার এককে, তাহলে সেটা হবে এস, যেটাকে আমরা বলবো রৈখিক সরণ। আর যদি আমরা এ ও বি এই কোণটা মেপে নেই থিটা, তাহলে সেটা হবে কৌণিক সরণ। ওকে, এখন ধরে নাও যে এ থেকে বিতে যেতে সময় লাগলো কত? সময় মনে করো টি, এ থেকে বিতে যেতে সময় লাগলো টি। এখন দেখো, আমরা জানি সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। তো এখানে বলছে সরণের পরিবর্তন, তো
তো এ থেকে যখন একটা বস্তু বিতে গেল, বস্তুর সরণ কয়টা হয়েছে দেখো, একটা হচ্ছে এ থেকে বি, বৃত্তচাপের দৈর্ঘ্য সরণ এস, এটাকে বলা হচ্ছে রৈখিক সরণ। আবার থিটা কোণ, এটাকে বলা হচ্ছে কৌণিক সরণ। তাহলে সময়ের সাথে আমি যদি বলি রৈখিক সরণের পরিবর্তনের হারকে কি বলবে? রৈখিক বেগ বলে। রৈখিক বেগ আমরা পড়ে আসছি এর আগে, s/t হবে। কিন্তু আমি যদি বলি সময়ের সাথে কৌণিক সরণ, যেটা থিটার, কৌণিক সরণের পরিবর্তনের হারকে কি বলবে? কৌণিক বেগ বলবে। তাহলে কৌণিক বেগ হচ্ছে, এটাকে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা। এই চিহ্নটার নাম হচ্ছে ওমেগা। হ্যাঁ, এই চিহ্নটাও ওমেগা, এটা হচ্ছে বড় হাতের ওমেগা, আর এইটা হলো ছোট হাতের ওমেগা। ওমেগা সমান হবে, দেখো রৈখিক বেগ সমান কি? রৈখিক সরণ বাই সময়। তাহলে কৌণিক বেগ সমান কি হবে? কৌণিক সরণ বাই সময় হবে। তাহলে থিটা হচ্ছে কৌণিক সরণ আর টি হচ্ছে তোমার সময়, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তার মানে আমরা এইভাবে বলতে পারি যে টি সেকেন্ডে কৌণিক সরণ হয় থিটা, তাহলে একক সময়ে কৌণিক সরণ হবে থিটা বাই টি। একক সময়ে কৌণিক সরণটাই ওমেগা। তার মানে কৌণিক বেগ হচ্ছে ওমেগা সমান থিটা বাই টি। এই ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। এটা খুব মনোযোগ দিয়ে দেখো, এই থিটা ওমেগার এই সূত্রটা আমাদের খুব কাজে লাগবে। দেখো তাহলে কৌণিক বেগ সমান আমরা কি জানলাম? কৌণিক বেগ ওমেগা সমান হচ্ছে থিটা বাই টি। এটার একক কি হবে? যদি বলো এসআই একক, তাহলে থিটার একক কি বলো? রেডিয়ান। কোণের একক এসআই একক হচ্ছে রেডিয়ান, আর নিচে টাইম সেকেন্ড। তাহলে কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। আবার অন্য একক, এটা কিন্তু এসআই একক, মাথায় রাখবা, এটা কিন্তু এসআই একক। আবার অনেক সময় ওমেগার একক ব্যবহার হয় এইটা, আরপিএম। আরপিএমও কৌণিক বেগের একটা একক। আরপিএম এটাকে কি বলে দেখো? রেভলিউশনস পার মিনিট, রেভলিউশনস পার মিনিট। এর মানে কি? আমি যদি বলি 1 আরপিএম, এর মানে হচ্ছে 1 রেভলিউশনস পার মিনিট। রেভলিউশনস মানে হচ্ছে ঘূর্ণায়ন সংখ্যায়, 1 রেভলিউশনস মানে এক পাক, একটা টার্ন, পার মিনিট মানে 1 মিনিটে। তাহলে 1 আরপিএম মানে হচ্ছে 1 মিনিটে একটি ঘূর্ণয়ন, 1 মিনিটে একটি ঘূর্ণয়ন। তাহলে আরপিএম তো এসআই একক না, তাহলে এটাকে রেডিয়ান পার সেকেন্ড বানাবা কিভাবে? এটা হচ্ছে 1 আরপিএম। দেখো 1 আরপিএম, 1 আর থেকে রেভলিউশনস, 1 পাক, 1 রেভলিউশনস মানে একটি ঘূর্ণয়ন, একটি ঘূর্ণয়ন মানে কিন্তু 2 পাই রেডিয়ান। তারপর বলছে পার, পার মানে তো ভাগ, মিনিট মানে 60, তার মানে 1 আরপিএম সমান কি দাঁড়াচ্ছে? 60 সেকেন্ড। 1 আরপিএম সমান দাঁড়াচ্ছে 2 পাই ভাগ 60 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আরপিএম কে রেডিয়ান পার সেকেন্ড বানাবা কিভাবে? 2 পাই ভাগ 60 দ্বারা গুণ করে দেবা। যদি বলে 10 আরপিএম, অঙ্কে যদি থাকে 10 আরপিএম, তাহলে কি করবা? তাহলে 10 এর সাথে 2 পাই ভাগ 60 গুণ করবা, এটাই হয়ে যাবে রেডিয়ান পার সেকেন্ড। যদি বলে 10 আরপিএস, তাহলে কি করবা? রেভলিউশন পার সেকেন্ড, এবার 60 দিয়ে ভাগ করবা না, শুধু 2 পাই দিয়ে গুণ করবা। 10 ইন্টু 2 পাই, যেহেতু পার সেকেন্ড বলছে, এবার পার মিনিট বলে 60 দিয়ে ভাগ হবে, এটা হবে রেডিয়ান পার সেকেন্ড। যদি বলে 10 রেভলিউশন পার আওয়ার, 10 রেভলিউশন পার আওয়ার, তাহলে 10 ইন্টু 2 পাই, এবার পার আওয়ার মানে 3600 দিয়ে ভাগ করে দেবা, এটা হয়ে যাবে রেডিয়ান পার সেকেন্ড।
এই যে আরপিএস দেখছো না, রেভলিউশন পার সেকেন্ড, এই রেভলিউশন পার সেকেন্ডকে অনেক সময় এইভাবে লেখা হয় রেভ পার সেকেন্ড, এটাও যা এটাও তাই। আবার আরপিএমকে অনেক সময় এইভাবে লেখে 1 রেভ পার মিনিট, এইভাবে লেখে। এইভাবে লেখা থাকলে বুঝবো ওটাও আরপিএমই, রেভলিউশন পার মিনিট, পার্টটা এইভাবে লেখা আছে। আশা করি এটা সবাই বুঝতে পারছো এককটা। আচ্ছা, এখন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, একটা বস্তু এ থেকে গেল বিতে, কত কোণ? থিটা কোণ উৎপন্ন করলো, এ ও বি কোণ, থিটা কোণ। এখানে কৌণিক বেগ হচ্ছে থিটা বাই টি, এটা আমরা পাইছি, কৌণিক বেগ হচ্ছে এটা। এখন কোনো প্রবলেমে যদি বলে এক পাকের জন্য, এক পাক, অঙ্কে একটা পাকের কথা বলছে, 1 পাক, তাহলে কি হবে? এক পাকের জন্য কি হবে? এক পাকের জন্য থিটার মান আমরা বসাবো 2 পাই। একটা পাক সম্পন্ন করলে থিটা আকার তো আমরা রেডিয়ানে বসাবো, তাহলে এক পাক মানে 2 পাই। এই 2 পাই এটা কিন্তু রেডিয়ান এককে, পাইয়ের মান কিন্তু বসবে 3.1416, এটা মনে রাখবে, এটা কিন্তু রেডিয়ান এককে, পাইয়ের মান এটা 180 কিন্তু বসানো যাবে না, ওটা ডিগ্রিতে হয়ে যাবে। আর টাইমের জায়গায় আমরা বসাবো ক্যাপিটাল টি, যেটাকে বলা হয় আবর্তনকাল। এক পাকের জন্য আমরা স্মল টি বসাবো না, মনে রাখবা স্মল টি হচ্ছে যে কোনো সময়। আবারও বলছি, স্মল টি কি? স্মল টি হচ্ছে যে কোনো সময়। আর এক পাকের জন্য যে সময় সেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করব, যেটাকে আমরা বলছি আবর্তনকাল। তাহলে এক পাকের জন্য এখানে ক্যাপিটাল টি দেব, ক্যাপিটাল টি হচ্ছে আবর্তনকাল। আর যে কোনো পাকের জন্য আমরা স্মল টি ইউজ করব, স্মল টি হচ্ছে সময়। তাহলে এক পাকের জন্য আমার এই সূত্রটা হয়ে যাবে কেমন দেখতে? থিটার জায়গায় বসবে টয়েস পাই, স্মল টি এর জায়গায় বসবে ক্যাপিটাল টি, তাহলে ওমেগা বাই 2 ওমেগা ইকুয়াল 2 পাই ভাগ টি। এই সূত্রটা আমরা ইউজ করব কখন? যখন অঙ্কে একটা পাকের কথা বলবে। এবার দেখো, যদি n পাক সম্পন্ন হয়ে যায়, n সংখ্যক পাকের জন্য, n সংখ্যক পাকের জন্য কি হবে বলো? থিটা সমান কি হবে? এক পাকের জন্য যদি 2 পাই হয়, তাহলে n পাকের জন্য 2 পাই n হবে, স্বাভাবিক। এখন n পাকের জন্য আমরা কিন্তু টাইমের জায়গায় টাইমই বসাবো, বড় হাতের টি বসাবো না, কারণ আবর্তনকাল না। একটা n পাকের জন্য শুধু টাইমই বসাবো। তাহলে ও সূত্রটা কি দাঁড়াবে বলো? থিটার জায়গায় বসবে 2 পাই n বাই টি, 2 পাই n বাই টি। আশা করি এটা সবাই বুঝতে পারছো। তাহলে ওমেগা সমান আমরা এটা লিখতে পারি থিটা বাই টি, এটা তো সবসময় লেখা যায়। এক পাকের জন্য লেখা যায় 2 পাই ভাগ টি, আবার n পাকের জন্য 2 পাই n ভাগ টি। আবার এই দেখো, ছোটবেলায় তোমরা শিখছিলে 9-10-এ এফ সমান 1 বাই টি, কম্পাঙ্ক মনে আছে? আবর্তনকাল বা পর্যায়কাল 1 ভাগ টি ইকুয়াল এফ, এটাকে আমরা লিখতে পারি 2 পাই এফ, কম্পাঙ্ক এটা। তাহলে এক পাকের জন্য বললে এই সূত্র, n পাক বললে এই সূত্র, কম্পাঙ্ক দেওয়া থাকলে হবে এই সূত্রটা। আশা করি সবাই এটা বুঝতে পারছো। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার দেখো, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরছে, ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর, এটা থিটা। যখন বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে তখন সরণ হচ্ছে এস, রৈখিক সরণ, আর কৌণিক সরণ হচ্ছে থিটা। এখানে সরণ দুইটা, রৈখিক সরণ এস, কৌণিক সরণ থিটা। তোমরা ছোটবেলাতে এরকম একটা সূত্র পড়ছিলে, দেখো মনে আছে কিনা? কোণ ইকুয়াল চাপ বাই ব্যাসার্ধ। তাহলে কোণ হচ্ছে থিটা, চাপ হচ্ছে এস, ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে দেখো এখান থেকে লিখতে পারি এস সমান থিটা আর, এস সমান কি? থিটা আর। তাহলে এস দেখো, এটা কি রৈখিক সরণ, এটা কি কৌণিক সরণ। তার মানে রৈখিক সরণ আর কৌণিক সরণ, রৈখিক সরণ আর কৌণিক সরণের মধ্যে সম্পর্ক হচ্ছে এস সমান থিটা আর। রৈখিক সরণ সমান কৌণিক সরণ ইন্টু আর, এস সমান থিটা আর। এক পাকের জন্য এটা হবে এস সমান 2 পাই আর, n পাকের জন্য এস সমান হবে 2 পাই n আর। এখন এই সমীকরণের উভয় পাশে একটা টাইম দ্বারা যদি ভাগ করে দিই আমরা, তাহলে কি দাঁড়াচ্ছে? উভয় পাশে সময় দ্বারা ভাগ করে দিলাম,
তাহলে এস বাই টিটা কি ভি, থিটা বাই টিটা কি ওমেগা, ভি সমান ওমেগা আর। এটা কি রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। তবে এই সম্পর্কটা শুধুমাত্র বৃত্তাকার পথের জন্য। তবে এই সূত্রের এই ভি আর ওমেগা, ভি ও ওমেগার সম্পর্ক যেটা অরিজিনাল সম্পর্ক যেটা, সেটা হচ্ছে ভেক্টর ফর্মে লিখতে হবে ভি সমান ওমেগা ক্রস আর। এটা মনে রাখবা, ওমেগাও ভেক্টর রাশি, আরও ভেক্টর রাশি, ভিও ভেক্টর রাশি। শুধুমাত্র বৃত্তাকার পথের জন্য আমরা ইউজ করব ভি সমান ওমেগা আর। আর অরিজিনালি ভি ভেক্টর ভি ইকুয়াল ওমেগা ক্রস আর, বা এটাকে আমরা ভি এর মান আকারে লিখতে পারি ওমেগা আর সাইন থিটা, ওমেগা আর সাইন থিটা। এটা অরিজিনাল সম্পর্ক। এই থিটার মান যখন 90 বসে যায় তখন ভি সমান হবে ওমেগা আর। তাহলে রৈখিক বেগ আর কৌণিক বেগের সম্পর্ক হচ্ছে ওমেগা আর সাইন থিটা, বা ভি সমান ওমেগা ক্রস আর। বৃত্তাকার পথের জন্য ভি সমান ওমেগা আর। তার মানে কৌণিক বেগ বের করার সময় আমরা এই সূত্র ফলো করব, থিটা বাই টি 2 পাই ভাগ টি বা 2 পাই এন ভাগ টি বা 2 পাই এফ। এই সূত্রের যে কোনো একটা সূত্র ব্যবহার করে আমরা ওমেগা বের করব, আর ওই ওমেগাই আমরা এখানে বসাবো ভি সমান ওমেগা আর। ওমেগার মানে এখানে বসায় আর গুণ করলে আমরা কি পাবো, ভি পাবো, তাই না? আমরা কয়েকটা প্রবলেম সলভ করি, তাহলে পরে ব্যাপারটা ক্লিয়ার হবে আরো। মনে করো বলল ঘড়ির একটি সেকেন্ডের কাঁটা আছে না, সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ রৈখিক বেগ নির্ণয় করো। কাটার দৈর্ঘ্য 3 × 10⁻² মিটার, 3 সেন্টিমিটার, 3 × 10⁻² মিটার করলাম। এখন দেখো ঘড়ি 12, 3, 6, 9, এটা হচ্ছে ঘড়ির কাঁটা। এখন এই ঘড়ির কাঁটা দেখো 12টা থেকে যাত্রা শুরু করে 3, 6, 9 ঘুরে আবার 12তে আসবে। সেকেন্ডের কাঁটা, খুব ঠান্ডা মাথায় চিন্তা করো, ঘড়ির সবাই তোমার বাসায় ঘড়ির দিকে তাকাও। এই সেকেন্ডের কাঁটা যদি একটা পাক সম্পন্ন করে, এক পাক, এখানে তো বলেনি কয় পাক, এক পাকের জন্য বলতে পারবা টি কত? এই সেকেন্ডের কাঁটার একটা পাক দিতে কত সময় লাগবে? এই টিক 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 করে 12 থেকে আবার ঘুরে 12তে আসলে তোমার 60 সেকেন্ড সময় লাগবে না? তার মানে সেকেন্ডের কাঁটার একটা পাক দিতে কতক্ষণ সময় লাগছে? 60 সেকেন্ড। এটাই সেকেন্ডের কাঁটার আবর্তনকাল। তাহলে কৌণিক বেগ হবে 2 পাই ভাগ টি, 2 × 3.1416/60। এখানে একটা মান পাবা, কত পাবা? 2 × 3.1416/60, 0.1047, 0.1047 রেডিয়ান পার সেকেন্ড। এবং তোমাকে বলছে রৈখিক বেগ বের করতে। রৈখিক বেগ মানে কি? ভি সমান ওমেগা আর। ওমেগার মান তো এটা বসবে 1047, আর এর মান কত বসাবা? এখানে বলেনি কোথাকার রৈখিক বেগ। রৈখিক বেগ যেহেতু আর এর উপর ডিপেন্ড করে, তো আমরা একদম এই সেকেন্ডের কাঁটার তো অনেকগুলো বিন্দু আছে, দেখো সেকেন্ডের কাঁটার উপর একদম প্রান্তটা, যদি প্রান্তের রৈখিক বেগ বের করি তাহলে এখানে পুরো কাঁটার দৈর্ঘ্যটাই বসবে। আমরা যদি বলতাম যে এই মধ্যবিন্দুর রৈখিক বেগ বের করবো, মধ্যবিন্দুর, তাহলে তখন আমার ঘূর্ণায়ন ব্যাসার্ধ কত হতো? মধ্যবিন্দুর রৈখিক বেগ বললে হতো ওমেগা আর, 0.1047 হতো। মধ্যবিন্দু হতো এটার অর্ধেক, আর হতো এটার অর্ধেক। এইটা হিসাব করে যা পাবা এর সাথে একক দিবা মিটার পার সেকেন্ড। তাহলে রৈখিক বেগ কিন্তু আর এর উপর ডিপেন্ড করছে, যেখানকার রৈখিক বেগ ওইখানকার দূরত্ব দিতে হবে সেন্টার থেকে, তাই না? এখন সেম অঙ্ক কিন্তু আমরা মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার জন্য করতে পারি। যদি মিনিটের কাঁটার জন্য এই অঙ্কটা আমরা করি,
তাহলে মিনিটের কাটা 1 পাক দিতে কত সময় লাগবে? মিনিটের কাটা 1 পাক দিলে 1 ঘন্টা হয়, তখন আমরা টি 1 ঘন্টা জায়গায় বসাই দেবো। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। আবার যদি আমি এই অঙ্কটা ঘন্টার কাটার জন্য করি, ঘন্টার কাটার 1 পাক দিতে কতক্ষণ লাগে? ঘন্টার কাটা 12 থেকে ঘুরে 12তে আসলে সময় লাগবে 12 ঘন্টা। 12 ঘন্টাকে সেকেন্ড বানাবো, 43,200 সেকেন্ড হবে। তখন এই জায়গায় 60-এর জায়গায় বসে যাবে 43,200 সেকেন্ড। ওকে, মনে করে এরকম একটা প্রবলেম বললো যে একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 320 বার ঘুরছে, কৌণিক বেগ কত? এটা কিন্তু বিভিন্ন জায়গায় অনেক অঙ্কের মধ্যে এটা লাগবে। একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 320 বার ঘুরছে, কৌণিক বেগ কত? তাহলে কি করবা? এখানে কতবার ঘুরছে? 320 বারকে আমি n ধরে নিব। তাহলে n সংখ্যক বার ঘুরছে 2πn/t, 2 × 3.1416, n হচ্ছে 320। দেখো বলছে প্রতি মিনিটে মানে 60 সেকেন্ড। এটা হিসাব করলে কত হবে? 33.51 এত। ঠিক আছে, আচ্ছা। আবার বলতে পারে পৃথিবীর আহ্নিক গতির জন্য কৌণিক বেগও রৈখিক বেগ কত? পৃথিবীর আহ্নিক গতির জন্য কৌণিক বেগ ও রৈখিক বেগ কত? তাহলে আহ্নিক গতি মানে কি? সেন্টার, এটা ব্যাসার্ধ আর, এইভাবে পৃথিবী নিজের অক্ষে এইভাবে ঘুরছে। তো আহ্নিক গতি মানে হচ্ছে 1 পাক ঘুরতে সময় লাগে 1 দিন 24 ঘন্টা, যেটাকে সেকেন্ড বানালে হবে 86,400 সেকেন্ড। ওকে, আহ্নিক গতি মানে 1 পাক, পৃথিবী নিজের অক্ষে 1 পাক ঘুরছে 24 ঘন্টা। তাহলে ওমেগা কত হবে? ওমেগা হবে 2π/t। এই 2π/86,400 বসাবা, যা আসবে তাই। আর যদি বলে রৈখিক বেগ কত, ভি সমান হবে ওমেগা, ব্যাসার্ধ কত? আর। এই ওমেগার এই মানটা বসাবা। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া থাকবে, দেওয়া না থাকলে 6,400 বসাবা। 6,400 কিলোমিটারকে মিটার বানায় বসাবা, এটা হবে। যদি পৃথিবীর বার্ষিক গতির জন্য বলে তাহলে কি করবা? বার্ষিক গতি বার্ষিক গতির জন্য কৌণিক বেগ ও রৈখিক বেগ, তাহলে কি করবা? বার্ষিক গতি মানে এটা সূর্য, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, এই দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ আর, পৃথিবী ঘুরছে এইভাবে, ব্যাসার্ধ আর। তাহলে কৌণিক বেগ কী হবে? 2π/t। বলো, বার্ষিক গতি পৃথিবীর 1 পাক দিতে কত সময় লাগে? এবার টি কত? টি হচ্ছে 365 দিন, তাই সেটাকে আমরা 24 ঘন্টা ইন্টু 3600, এখানে যা পাবা সেটা হবে রেডিয়ান পার সেকেন্ড। বার্ষিক গতি তো, বার্ষিক গতির আবর্তনকাল 365 দিন, সেটাকে সেকেন্ড বানায় বসালাম। আর রৈখিক গতি যদি বলে ভি সমান ওমেগা আর হবে, এই ওমেগা যেটা পাবা সেটা বসাবা। আর এর মান এটা দেওয়া থাকবে, প্রায় 15 কোটি কিলোমিটার হয় দূরত্ব। ওই 15 কোটি কিলোমিটার দূরত্বটাকে এখানে তুমি মিটার বানায় বসাবা। এই দূরত্ব সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার, এই দূরত্বটা ব্যাসার্ধের জায়গায় বসে যাবে। তাহলে এটা হয়ে যাবে পৃথিবীর বার্ষিক গতির জন্য পৃথিবীর রৈখিক বেগ। সব অঙ্ক একই, ওমেগা সমান 2π/t, 1 পাকের জন্য 2π/t, n পাকের জন্য 2πn/t।
সূত্র কিন্তু একই। ওমেগাটা যদি পেয়ে যাই, ওমেগার সাথে আর যেটা ব্যাসার্ধ ভেক্টর আর, ওইটা গুণ করলেই আমরা তোমার রৈখিক বেগটা পেয়ে যাব। আশা করি এটা সবাই বুঝতে পারছো। তবে পৃথিবীর ক্ষেত্রে একটা ব্যাপার আছে, একটু ভালোভাবে দেখো। পৃথিবী মনে করো এখানে যে ঘুরছে, এখানে যে এই বরাবর যে আছে, পৃথিবীর সেন্টার এই বরাবর যে আছে, সে কিন্তু এই আর ব্যাসার্ধে ঘুরছে। পৃথিবীর যেটা মূল ব্যাসার্ধ সেইটাই। কিন্তু এখানে যে ভদ্রলোক দাঁড়ায় আছে, সে কিন্তু এইরকম একটা বৃত্তাকার পথে ঘুরে আসছে। পৃথিবীর নিজের অক্ষ এটা। তাহলে এইটা কি হবে? এখানে যে আছে সে কিন্তু এই বৃত্তাকার মধ্যে ঘুরে আসবে, তার মানে ব্যাসার্ধ কিন্তু এইটা। এটা যদি ব্যাসার্ধ হয়, তাহলে এখানকার যে রৈখিক বেগ সেটা কিন্তু এই ব্যাসার্ধ হবে, এই ব্যাসার্ধ না। এই ব্যাসার্ধটা বের করবা কি করে? দেখো, মনে করো এই কোণটার মান যদি থিটা হয়, তাহলে এই কোণটাও থিটা হবে। কারণ এই যে ত্রিভুজটা দেখছো, এই ত্রিভুজ থেকে যদি আমি লিখি কস থিটা, তাহলে ভূমি বাই এটা তো অতিভুজ, মানে পৃথিবীর ব্যাসার্ধ আর, তাহলে আর সমান হবে আর কস থিটা। তাহলে এখানে কিন্তু ভি সমান হবে ওমেগা ইন্টু আর কস থিটা, ওমেগা আর কস থিটা হবে। বুঝতে পারছো? এটা মহাকর্ষ চ্যাপ্টারে লাগবে, মনে রাখবো সবাই। আচ্ছা, এই হলো কৌণিক বেগ আর রৈখিক বেগের সম্পর্ক গেল। আমরা এর পরে ধীরে ধীরে এই চ্যাপ্টারের আরও টপিক আছে, টর্ক, কৌণিক ভরবেগ, গতিশক্তি, কৌণিক গতিশক্তি, ব্যাংকিং, কেন্দ্রমুখী বল, সব একটা একটা করে খুব অল্প সময়ের মধ্যে আমরা ভিডিওগুলো আপলোড করে দেবো। তোমরা সবাই সঙ্গে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।